রামরেখার সামনে থেকে আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, এই যে রামরেখা যার সামনে তুমি রয়েছো, তার মাহাত্ম্য, তার তাৎপর্য আজকের দিনে ঠিক কি? যেটা বলছিলাম তোমাকে তনয়, আজ সকালেও যখন মখরাতে ছিলাম তখনও বলেছি, এখনো বলবো, শ্রী রামচন্দ্রের স্মৃতির সঙ্গে জুড়ে আছে এমন অনেক কিছু অযোধ্যার সঙ্গেই, অযোধ্যাকে কেন্দ্র করে তার আশেপাশেই রয়েছে। আর ঠিক এই কারণেই এমনটা মনে করার কোনো কারণ নেই কিন্তু যে এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে, দুপুর 2:05-7 মতো বাজে। এই সময় যে কোনো মন্দির বন্ধ থাকার সময়, ফলে মন্দির যে অর্থে বন্ধ থাকে সেই অর্থে বন্ধ আছে। আর এই মন্দিরের পূজারী আজ অযোধ্যা গিয়েছেন, তিনি ফিরে আসবেন হয়তো সন্ধ্যের দিকে, ততক্ষণ আর আমরা থাকবো না, এখানে দেখা হবে না। কিন্তু আশপাশের মানুষজনের সঙ্গে কথা হয়েছে, তাদের কথাবার্তা পাঠিয়েছি, তোমরা শুনতে পাবে। এমনকি এখানেও এই রাম রেখাতেও কিন্তু আমরা দুজন বাঙালির সঙ্গে সরাসরি দেখা পেয়েছি। হয়তো আরো অনেক বাঙালি আছেন, তারা এখানেই এসেছিলেন প্রত্যেক দিনের মতো দর্শন করতে। তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, তাদের মুখ থেকে শুনলাম রাম রেখার বদলে যাওয়ার কথা। গত 22 বছর ধরে এখানে আছেন এমন এক বাঙালি, গত 5 বছর ধরে আছেন নদিয়ার বাসিন্দা এমন এক বাঙালি, আদতে নদিয়ার বাসিন্দা। তাদের কাছ থেকে শুনছিলাম বদলে যে এখনো যাচ্ছে তার প্রমাণ আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে যাচ্ছি সেখান থেকে তুমি দেখবে এখনো বেশ ইট, বালি, সিমেন্ট রাখা রয়েছে। আরো বদলাচ্ছে, আরো বদলাবে। রজনী যেখান থেকে আমার ছবি তুলে ধরছে, রজনীর ঠিক পিছন দিকটাতে একটা জেসিবি মেশিন এখনো পর্যন্ত রাখা রয়েছে। অর্থাৎ এখানে আরো কাজ বাকি আছে। কিন্তু এবার স্থান মাহাত্ম্যের কথায় আসি। আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম সেখানে একটা বড় পোস্টার ব্যানার আছে। রজনী, যদি একটু দেখানো যায় পোস্টার ব্যানারটা ফোকাস করে, দেখো ওখানে লেখা আছে শ্রী অযোধ্যা ধাম 84 কোশি পরিক্রমা যাত্রা। এই 84 ক্রোশ, আমি বলছিলাম যে 3 রকমের পরিক্রমা হয়, 5 কোশি, পঞ্চকোশি, 14 কোশি অর্থাৎ 14 কোশি এবং 84 কোশি অর্থাৎ 84 ক্রোশি। 84 ক্রোশ পরিক্রমার এটা প্রথম ধাপ। অর্থাৎ এই রাম রেখা থেকেই যারা অযোধ্যা ধামকে কেন্দ্র করে 84 ক্রোশ পরিক্রমা করতে চান সেটা শুরু হয়। কিন্তু কেন, কি এমন আছে এই রাম রেখায়, আর নামটাই বা এমন কেন, সেটা বলবার জন্য, সেটা জানবার জন্য তোমাকে একটা ছোট্ট ঘাটের দিকে নিয়ে যেতে হবে। দেখতে আর 5টা সাধারণ আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের বাঙালির কাছে অতি পরিচিত পুকুর বা ছোট পুষ্করিণী বা জলাশয়ের মতো, কিন্তু আদতে তা নয়। এর মাহাত্ম্য কিছু অন্যরকম। সেই মাহাত্ম্যটা কিরকম, আগে ঘাটটা দেখাই। রজনীকে বলবো আগে ক্যামেরা নিয়ে একদম এই ঘাটে সোজাসুজি চলে আসতে। এখনো ফুল মালায় সাজিয়ে রাখা এই ঘাট। কিন্তু কেন ফুল মালায় সাজিয়ে রাখা? এই ঘাটের উৎপত্তি আসলে শ্রী রামচন্দ্রের বান থেকে। জানকী মাতা সীতাকে বিয়ে করে যখন শ্রীরামচন্দ্র ফিরছিলেন, বিবাহের পরে অযোধ্যা ফেরার পথে তিনি এখানে এক রাত বিশ্রাম করেছিলেন। পরদিন সকালে যেমন আমাদের সকলের জলের প্রয়োজন হয় তৃষ্ণা মেটাতে এবং অন্যান্য কাজে, প্রয়োজনীয় কাজে, ঠিক সেভাবেই জলের প্রয়োজন হয়েছিল। এবং অনেকটা দূর পর্যন্ত, রজনী যদি ক্যামেরাটাকে একটু প্যান করে দেখাতে পারো, এত হাজার বছর পরেও তো নয়, আমি জানি না এটা বিশ্বাসের বিষয়, এটা ভূগোলের বিষয়, এটা বিজ্ঞানের বিষয়, আমি জানি না, কিন্তু এত হাজার বছর পরেও এর আশপাশে আমার একটা ছোট সাধারণ কৃত্রিম জলাশয় চোখে পড়লো না। মানুষকে এখানে প্রয়োজনে নিজের পুকুরটাও কাটেননি, তা কি হতে পারে? রামচন্দ্র ফেরার সময় এখানে কোনো জলের অস্তিত্ব ছিল না। কি করা যায়, জল তো প্রয়োজন। উপায়ন্ত না দেখে নিজের তীর দিয়ে একটি রেখা কাটলেন শ্রীরামচন্দ্র, আর তার থেকেই উঠে এলো জল। হ্যাঁ, তীর কিন্তু মাটিতে ছোঁড়েননি, অর্থাৎ মাটিকে বিদ্ধ করেননি। তার কারণ ধরিত্রী মাতার সন্তান সীতা, জানকী, তাকে তিনি বিয়ে করে ফিরছেন। আজকের পরিবেশবিদরা অবশ্য অন্য কথা বলবেন, তারা বলবেন রামচন্দ্র পরিবেশ সচেতন ছিলেন, তারও একটা নমুনা। তিনি কোনোভাবে মাটিকে আঘাতগ্রস্ত করতে চাননি, কিন্তু জলের প্রয়োজন এভাবে মিটেছিল। আর ঠিক সেভাবেই রেখাবতী রাম রেখা আজ পর্যন্ত এইভাবেই রয়ে গিয়েছে। এখানকার মানুষের নিত্যদিনের জলের প্রয়োজন মেটায়। ঘাট সেজে আছে, আরো সাজছে। তোমাদেরকে যেমনটা বলছিলাম, আশপাশটা কিছুটা জঙ্গল আগাছায় ঢাকা, সেটাও বলছেন এরা যে 22 তারিখের আগে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তার যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তোমাদেরকে দেখালাম। যেটা সকাল থেকে বলছি, শুধু অযোধ্যা বদলাচ্ছে না, শুধু অযোধ্যায় এলে পুরো বদলটা আপনি দেখতে পাবেন না। এই 84 ক্রোশী পরিক্রমার প্রত্যেকটা ধাপ বদলাচ্ছে। একে বলা হয়, রাম রেখাকে বলা হয় 84 কোশি পরিক্রমার পহেলা পরোয়া, অর্থাৎ প্রথম পাটা এখানে রাখতে হয়, এখান থেকে শুরু হয় পরিক্রমা। রাম রেখা ঘাট দিয়ে আমি আসলে একটা উদাহরণ আরেকবার তুলে ধরলাম, ঠিক যেমনটা মখরার ক্ষেত্রে বলছিলাম তনয়া, যে আমরা শিকড়ে ফিরছি, কিভাবে ফিরছি, কতটা ফিরছি, তার নানা নমুনা ছড়িয়ে আছে অযোধ্যা এবং তার চারপাশে। তেমনই আরেকটা নমুনা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য দেখালাম। পশ্চিমবঙ্গে প্রথম টিভি চ্যানেল হিসেবে আমরা এখানে এসেছি। এখানে যারা বাঙালিদের সঙ্গে দেখা হলো তারাও বলছিলেন, অন্যান্যরাও বলছিলেন, কোনো বাংলা চ্যানেলকে এখানে তারা দেখেননি। উত্তরপ্রদেশের 2-1টি চ্যানেল এখানে এসছে, এমনকি জাতীয় সংবাদ মাধ্যম হিসেবে বলে যারা পরিচিত তারাও
এখানে কখনো তাদের পা পড়েছে বলে মনে করতে পারছেন না। অথচ এই 84 ক্রোশী পরিক্রমাটা শুরুই হয় এখান থেকে। প্রত্যেক বছর কার্তিকী পূর্ণিমার দিন, এটাও মনে রাখার মতো তনয়া, কার্তিকী পূর্ণিমা অর্থাৎ যেদিনকে আমরা আমাদের বাংলায় কোজাগরী লক্ষ্মী পুজো করি, সেই দিন থেকে, অর্থাৎ সেই দিন থেকে এই পরিক্রমা শুরু হয়। তার কারণ মা সীতা শ্রীরামচন্দ্রের ঘরণী গৃহিণী তথা মা রামচন্দ্রের ঘরের লক্ষ্মী ছিলেন বলে এরা বিশ্বাস করেন। আর ঠিক সেই কারণে, এবং তিনি মাটি থেকেই উদ্ভূত, তখন মাটি থেকে উদ্ভূত হওয়া মানে মাটি থেকে শস্য পাওয়া। শ্রী জানকী মাতা সীতা তিনি শস্যেরও প্রতিমূর্তি ছিলেন। আমরা জানি লক্ষ্মীর ঝাঁপিতে আজও ধান রাখার রীতি আছে আমাদের। ঠিক সেই কারণে কার্তিকী পূর্ণিমার দিন থেকে, যেদিনকে মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শ্রীরামচন্দ্র, সে রাতে বা তার পরের সকালের ঘটনা বলে এখান থেকে ওই 84 কোশী পরিক্রমা শুরু হয়, যা গিয়ে আরো কিছু তীর্থস্থান পরপর এগোতে এগোতে শ্রীরামচন্দ্রের স্মৃতির সঙ্গে সরাসরি বিজড়িত তীর্থস্থান দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত অযোধ্যা পৌঁছয়, যার মধ্যে একটি তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, মখরাধাম। একদমই তাই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথমেই বলেছিলাম রিপাবলিক বাংলা আপনাদের সামনে সেই সকল অজানা তথ্য তুলে ধরবে, আর আমাদের 3 সিনিয়র এডিটর এই মুহূর্তে অযোধ্যা নগরীতে রয়েছে এবং সেখান থেকে প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের জন্য আমরা তুলে ধরছি।